একজন মা যে কিনা তার বাচ্চাকে খুঁজে পাচ্ছে না, দরজায় গিয়ে নক করছে, তোমরা একটু দরজাটা খোলো, আমি আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। এক পর্যায়ে দরজাটা খোলা হলো। দরজা খোলার সাথে সাথে মা দেখতে পেলেন তার ছোট্ট আদরের কন্যাটি মস্তকবিহীন নিথর দেহ পড়ে রয়েছে, হাতটা বিচ্ছিন্ন, হাত আর এক জায়গায় পড়ে রয়েছে, মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না। মাথা খুঁজতে খুঁজতে দেখা গেল মাথাটা বাথরুমের বালতির ভিতরে পাওয়া গিয়েছে। এই লোমহর্ষক ঘটনা দেখে মা জায়গায় অজ্ঞান হয়ে গিয়েছে। অথচ এই দৃশ্য মা নিজে চোখে দেখার পরেও আসামি পক্ষের আইনজীবী বলছে যে রামিসার মা একজন মিথ্যাবাদী। একটাবার কল্পনা করুন, যেখানে আসামির স্ত্রী বলছে যে এই সোহেল বিকৃত যৌনাচারে অভ্যস্ত এবং সে এই ঘটনা ঘটিয়েছে, তারপরেও রাষ্ট্র এবং আসামি পক্ষের আইনজীবী প্রমাণ করার চেষ্টা করছে যে রামিসার পিতা হচ্ছে মিথ্যাবাদী এবং এই আসামি হচ্ছে সত্যবাদী। একটাবার কল্পনা করুন, শুধু একটাবার চিন্তা করুন, এদেশে কন্যা সন্তান জন্মগ্রহণ করাটাই হচ্ছে পাপ। এ কারণেই বলছি যে বাংলাদেশে কন্যা শিশু জন্মগ্রহণ করা হচ্ছে পাপ। বাংলাদেশে বিচার চাওয়া পাপ নয়, বাংলাদেশে বিচারহীনতা পাপ নয়, কন্যা শিশু জন্মগ্রহণ করাটাই হচ্ছে বাংলাদেশে পাপ। একজন মা তার ছোট্ট আদরের সন্তানকে এভাবে বিভৎস অবস্থায় দেখার পরে অজ্ঞান হয়ে গিয়েছে, অথচ আসামি পক্ষের আইনজীবী বলছে যে তার মা একজন মিথ্যাবাদী। এদেশে আর কোনো মা কখনো বিচার চাইবে না। এদেশে আর কখনো কোনো মায়ের কোল খালি হলেও তারা আর বিচার চাইবে না, কারণ তারা ইতিমধ্যে বুঝতে পেরেছে যে এদেশে কখনো বিচার হয় না। আজকে রামিসার মাকে মিথ্যাবাদী প্রমাণ করা হয়েছে আসামি পক্ষের আইনজীবী। কেউ কেউ এটাও বলছে যে এই বিচারটাকে বিলম্ব করার জন্য রাষ্ট্রের শিখিয়ে দেওয়া, আইনজীবীদের শিখিয়ে দেওয়া একটি নাম সে বলেছে, যার নাম হচ্ছে ডলার। অথবা এটাও হতে পারে ডলারের সাথে পূর্ব কোনো শত্রুতা থাকতে পারে এই সোহেলের, যার কারণে সোহেল এই ডলারকে ফাঁসানোর জন্য তার নামটা বলেছে। আবার এটাও হতে পারে যে আসামি পক্ষের যে আইনজীবী সে হয়তো বলতে পারে যে তোমার সাথে কারো শত্রুতা আছে কিনা বলো, তুমি তার নামটা ঘোষণা করো, যাতে এই বিচার কার্য বিলম্ব হয়। একটাবার কল্পনা করুন, একটাবার চিন্তা করুন। যখন শুধু তাই নয়, এই যে রামিসার আইনজীবী বলছে ডিএনএ টেস্টে রামিসার ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি, মানে এখানে মামলার অর্ধেক ডিসমিস হয়ে গিয়েছে, মামলা অর্ধেক দুর্বল হয়ে গিয়েছে। অথচ যখন এই সোহেলের স্ত্রীকে ধরা হলো, সোহেলের জবানবন্দি যখন নেওয়া হলো, তখন তারা অকপটে স্বীকার করেছে এবং তারা বলেছে হ্যাঁ আমরাই ঘটিয়েছি। অথচ যখন আদালতে ওঠানো হলো, যখন বিচার খেলা চলছে কয়েকদিন ধরে, তখন নানা নাটকীয় মোড় নিতে শুরু করেছে, একের পর এক ঘটনা ঘটতে শুরু করেছে এবং আসামি পক্ষের আইনজীবী বলছে যে তার ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। মামলা এখানেই অর্ধেক দুর্বল হয়ে গিয়েছে। এই মামলা যে সামনের দিকে আর এগোবে, এই মামলা যে আর সামনের দিকে যাবে, এটা আমার মনে হয় না। এই মামলা যে রামিসা হত্যাকাণ্ডের যে সঠিক বিচার হবে, আমার সেটা আর মনে হয় না। কারণ রাষ্ট্রপক্ষ এবং এই আসামির আইনজীবী তারা এই ঘটনাকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে। একজন ধর্ষণকারী, একজন খুনি, একজন আসামিকে তারা নির্দোষ এবং মুক্ত করার চেষ্টা করছে। একটাবার কল্পনা করুন, একটাবার শুধু চিন্তা করুন, কিভাবে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী বলে যে রামিসার দেহে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি এবং তার মা মিথ্যাবাদী। অথচ এই সোহেল এবং তার স্ত্রী অকপটে স্বীকার করেছে যে আমরা এইভাবে ঘটনাটা ঘটিয়েছি। আজকে এভাবেই আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। আজকে এভাবেই রাষ্ট্রের, সরকারের ছত্রছায়ায় এই শ্রমিকগুলো বেড়ে উঠছে এবং তারা একের পর এক
এ ধরনের নেক্কারজনক ঘটনা ঘটিয়ে এই রাষ্ট্র এবং সরকারের কাছে আশ্রয় নিচ্ছে, এবং রাষ্ট্র এবং সরকার তাদেরকে আশ্রয় দিচ্ছে জনগণের ভ্যাট, আমাদের ভ্যাট ট্যাক্সের টাকায়